আমার ভাই আজ থেকে প্রায় 7 মাস আগে জলে ডুবে মারা যায়। সে ভাইয়ের আত্মা আমার মাসি, আমার মা বাড়িতে আজও দেখতে পায়। দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা আমাদের সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে শোনো। আজকের ঘটনাটা এতটাই মর্মান্তিক আর এতটাই ভয়ঙ্কর যে ঘটনাটা শুনলে আজকে বলতে পারি একটা শরীর দিয়ে শিহরণ যেন বয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি ভালো আছো। একটা করে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। যারা এখনো পর্যন্ত নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। আজকের যে ঘটনাটা আমি বলবো, ঘটনাটা যেরকম অর্থে মর্মান্তিক, ঠিক সেই রকমই অতীব ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে মধ্য কলকাতার কোনো একটা জায়গায়। একটা বাড়ির দুটি সন্তান। মাসির এখনো বিয়ে হয়নি, মাসি বাড়িতেই থাকে, মায়ের সাথেই মাসি থাকে। মানে জামাইবাবু, জামাইবাবু বলতে এখানে বোঝাচ্ছি যেই ছেলেটি মারা যায় তার বাবা, যেহেতু মা বাবা কেউ নেই, দুই বোন ছিল, তার কারণে বড় দিদিকে বিয়ে করে। আর যে ছোট ছিল, মানে এখানে মাসি হচ্ছে শালি, তো তাকে তার বাড়িতেই নিয়ে এসে রাখে। ঘটনাটা যে আমাকে পাঠায় সে হচ্ছে বাড়ির বড় ছেলে, আর ছোট ছেলে কিন্তু জলে ডুবে মারা যায়। মানে এই যে ছেলেটি আমাকে ঘটনা বলে, তার ভাই মারা যায়। তার ভাই আমাকে বলে, আমার বাবা যখন বিয়ে করেন আমার মাকে, তখন আমার মাসিকে বলে, তুই এখানে একা কার কাছে থাকবি? মা নেই, বাবা নেই, কেউ নেই, তুই আমাদের সাথে চল, তুই দিদির সাথেই থাকবি। আমার মাসিকে নিয়ে চলে আসে যখন আমার মাকে বিয়ে করে, দেখাশোনা করে বিয়ে করে, কোনো লাভ ম্যারেজ এরকম কিছু না। এবার তারপর আমার প্রথম অভিজ্ঞতা যেটা, আমার মাসি, আমার ভাই, যে ভাই মারা যায় সেই ভাইয়ের সব থেকে কাছের, যদি কেউ বলো মায়ের থেকেও বেশি কাছের ছিল সেই মাসি। আর মৃত্যুর পর সে মাসি প্রথম আমার ভাইকে দেখে। আমাকে যে ঘটনাটা শেয়ার করে সে হচ্ছে বড় দাদা, তার ভাইয়ের কথা বলে। তার ভাই আজ থেকে 7 মাস আগে সকালবেলা বাড়িতে পড়াশোনা করছিল। সেই দিন ওর সকাল থেকে শরীরটা ভালো না থাকায় ও স্কুলে যায়নি, পড়াশোনা করছিল। হঠাৎ করে পাড়ার দুটো বন্ধু এসে ওকে ডাকে যে, কিরে চল খেলতে যাব, যাবি না? তখন এই মাসি কিন্তু বেরিয়ে ছেলে দুটোকে বলে যে না, ও পড়াশোনা করছে, ওর শরীরটাও ভালো না, ও আজকে খেলতে যাবে না, সকালে যাবে না, কিন্তু বিকেলে তোরা আয়, বিকেলে যাবে। ছেলে দুটো কিন্তু সেই কথা শুনে চলে যায়। যখন ছেলে দুটো চলে যাচ্ছে তখন ও পড়া রেখে গিয়ে ওদেরকে ডাকে, দুই বন্ধুকে বলে যে দাঁড়া, আমার হয়ে গেছে, একটু দাঁড়া, আমি উঠেই যেতাম, তোরা এসছিস যখন একটু দাঁড়া, আমি তোদের সাথে খেলতে যাব। মাসি কিন্তু অনেক করে বারণ করে, ও কিন্তু মাসির কথা কোনো দিন অমান্য করে না, কিন্তু সেই দিন মাসির বারণটা সে শুনিনি, সে কিন্তু বন্ধুদের সাথে চলে যায়। ঠিক যাবার 1 ঘন্টা হয়নি, তার মধ্যেই বাড়িতে ফোন আসে, মায়ের ফোন আসে। মা ফোনটা যখন তোলে তখন বলে, ছেলেটির নাম আমি এখানে নিচ্ছি না, ছেলেটির নাম নিয়ে বলে যে ও আর নেই, তোমরা তাড়াতাড়ি এখানে এসো। সেই পুকুরটার কথা বলে বলে ও আর নেই, তোমরা এখানে এসো। এই কথা শুনে তার মা খাটের মধ্যে ধাপ করে বসে যায়, হাত দিয়ে মোবাইলটা নিচে পড়ে। তখন তার মাসি ওই ঘরেই ড্রেসিং টেবিলের যে আয়নাটা থাকে কাঁচ মুছছিল। এই কথা শুনে ফোনটা পড়ে যায়, সে তো বুঝতে পারে না ফোনের ওপার থেকে তার দিদিকে কি বলছে।
তখন সে ফোনটা তুলে কানে দেয়, দিয়ে বলছে, হ্যালো হ্যালো, কি রে, কে, হ্যালো, কে বলছো? তখন সেই ছেলেটা, মানে একটি ছেলে ফোনে তখন বলে যে ও আর নেই, ও পুকুরে জলে ডুবে ডুবে গেছে, তাড়াতাড়ি তোমরা এসো। তখন মাসি সাথে সাথে, মাসির একটা স্কুটি আছে, সে স্কুটি নিয়ে ছুটে যায় সেই স্থানে, সেই পুকুরে যেখানে তার মানে দিদির ছোট ছেলেটি জলে ডুবে গেছে, সেই পুকুরে ডুবে গেছে। তখন পুকুরের চারপাশে লোকে লোক, তার মাসি কান্নায় ভেঙে পড়ে, বলে আমিও ওকে খোঁজার জন্য জলে নামবো, যদি আমি নামি তাহলে আমি বেঁচে যাব। তো যে ওখানে যারা ছিল তারা কেউ তার মাসিকে যেতে দেয়নি, কারণ তারা জানে যে এখন তার মাথার ঠিক নেই, তাকে যেতে দেয়নি। তারপর যথারীতি পুলিশ আসে, তারপর আরও আশেপাশের লোক সবাই পুকুরে নামে, নেমে খোঁজ করে যখন জাল ফেলা হয়, জালের মধ্যে ছেলেটির মৃতদেহ ওঠে। অতক্ষণে মা, বাবা, যে আমাকে ঘটনা শেয়ার করেছে, বড় বড় দাদা, সে সবাই চলে যায় পুকুরের ওখানে। সবার কিন্তু একই কথা, কান্নায় সবাই ভেঙে পড়ে, সবার অবস্থা খুব খুব খারাপ। ছেলেটিকে তোলা হয়, তাকে যখন পাড়ে আনা হয় তখন তার মাসি তার পেটে বুকে চাপ দিয়ে অনেকটা জল বের করে, সাথে ব্লাডও বেরোয়, কিন্তু ছেলেটি মারা যায়। একটা 17+ বয়স একটা ছেলেটি মারা যায়। এই ছেলেটি মারা যাওয়ার পর পুরো পাড়াটা একটা শোকের আবরণ আচ্ছন্ন। পুরো পাড়ায় কোনো বাড়িতে কেউ জন্মদিন, পুজো, কোনো কিছু সামনে ছিল, তাদের ওখানে শীতলা পুজো, সামনে 2-1জনের জন্মদিন ছিল, এমনকি এই ছেলেটির মাসিরও জন্মদিন ছিল সপ্তাহখানিক পর, ওখানে কেউ কোনো রকম আনন্দ উল্লাস করতো না, কারণ ওই ছেলেটি কোনো দিন এর আগে পুকুরে নামেনি, ওই ছেলেটি কোনো দিন এর আগে পুকুরের ধারে কাছে যায়নি। ওরা খেলতে যেত একটা মাঠের মধ্যে খেলতে যেত, কোনো দিন না। তাহলে আজকে হঠাৎ ছেলেটা জলে ডুবে কি করে মারা গেল? এটা তো একটা সবার প্রশ্ন আসবেই না, ছেলেটি কি করে মারা গেল? যাই হোক, যখন সবাই বলে 2 দিন পর যে ও জলে ডুবলো কি করে মারা গেল, তখন সবাই বলে যে দুটো বন্ধু অ্যাকচুয়ালিও ওখানে আসার পর পাড়ে বসেছিল, 3জনে, যে ছেলেটি ডুবে গেছে সে আর তার 2 বন্ধু যারা ওকে বাড়ি থেকে ডেকে আনে, পাড়ে বসেছিল। এবার এই যে ছেলেটি, এ কিন্তু সাঁতার পারে না, আর 2 বন্ধুর মধ্যে একজন সাঁতার জানতো আর একজন সাঁতার জানতো না, মানে 2-3জনের মতো 2জন সাঁতার জানতো না, একজন জানতো। তো ওরা বসে জলের মধ্যে নেবে কে কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারে সেটা কাউন্ট হবে, এরকম একটা গেম প্ল্যান করে, যেটা তাদের মাথায় এর আগে কোনোদিন আসেনি। এবার এই গেমটা যখন প্ল্যান করে তখন ওরা 2জন বলে যে আমরা তো সাঁতার জানি না, আর আমরা জলে নামবো কি করে, আমাদের তো দম বন্ধ হয়ে যাবে, এই কথা বলে। তখন বলে যে তাহলে একটা কাজ কর, আমরা যে জলে যাবে, একজন যে সাঁতার জানে সে একজনের হাত ধরে থাকবে, ও শুধু 2টো সিঁড়িতে নামবে, 3টে সিঁড়িতে নামবে, নেবে নিঃশ্বাসটা বন্ধ করে রাখবে, আবার হয়ে গেলে হাত ধরে টেনে ওকে তুলে দেবে, আবার একজন নামবে। আর যে ধরে থাকবে সে তো সাঁতার জানে, তার তো কোনো অসুবিধাই নেই, সে তো নাক বন্ধ করে থাকবে, ও জলে নেমে গেলেও কোনো অসুবিধা নেই, ডুবে থাকলেও তো সাঁতার জানে। তো যে 2টো ছেলে সাঁতার জানে না তারা কিন্তু খেলাটা খেলতে চায়নি, কিন্তু যেই ছেলেটা সাঁতার পারে ওর মাথায় এই বুদ্ধিটাই আসে যে আমরা এরকম দম বন্ধ করেই খেলাটা খেলবো। তো কথা মতো কাজ, তারা সেরকমভাবেই কিন্তু একে একে জলে নামে। প্রথম নামে হচ্ছে 2টো বন্ধুর মধ্যে যে একটি বন্ধু ছিল সাঁতার জানে না ও, তখন এরা 2জন
মানে এই যে আমাকে ঘটনা বলে, ওর ভাই আর যে সাঁতার জানতো ওরা দুজন তখন দম বন্ধ করে দাঁড়িয়ে, মানে দম বন্ধ না, সরি, ওরা তখন দুজন ওর হাত ধরে দাঁড়িয়েছিল। ও তখন 30-35, মানে 30-35 যখন কাউন্ট করে তখন 30-35 মিনিট মানে ও জলের মধ্যে ছিল, দম বন্ধ করে উঠে পড়ে। এইবার যখন যাবে কে, এর ভাই, মানে যে ঘটনাটা পাঠায় দাদা, তার ভাই যাবে। যখন ওর ভাই জলের মধ্যে নেবে যখন দমটা বন্ধ করে, নাকটা ধরে মানে জলের মধ্যে এরকম ডাউন হয়, যখন হয় তখন একটু শ্যাওলা থাকার কারণে ছেলেটা একটু লাফালাফি করছিল, মানে যে নাক ধরে জলে মানে কাউন্ট করতে বলে কতক্ষণ থাকবে এর ভাই, তখন এই লাফালাফি যখন করছিল, এবার যে হাত ধরেছিল ছেলেটা, ও কোনো কারণে না, মানে ওর হয়তো পা চুলকাচ্ছিল কি কিছু হবে, ও দু হাত দিয়ে ওর হাতটা ধরেছিল, ও হাতটা ছেড়ে দেয়, ও হাতটা ছেড়ে দিয়ে ও পা চুলকাচ্ছে, ওর পা চুলকাতে গিয়ে ওর হাতটা যখন ছেড়ে দেয়, ও না স্লিপ করে জলের মধ্যে ভেসে যায় নিচে। আর ও তো সাঁতার পারতো না, যখন নেমে যায় তখন কি করে, ওরা ভয়তে উঠে চিৎকার করে পারে, ওরা উঠে যখন চিৎকার করে, এবার লোকজন জড়ো হতে 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 ছেলেটা তো পুরো একদম ডাউনে চলে গেছে, একদম গভীর পুকুর, বড় পুকুর, পুকুরের নিচে। এবার তো আর তো ওকে পাওয়া সম্ভব না, ছেলেটার কিন্তু মৃত্যু এইভাবে হয়। এইবার ঘটনাটা ঘটে, এটা তো জানতে পারে সবাই, তো পাড়ায় একটা শোক, কান্নায় ভেঙে পড়ে। ঠিক যখন ছেলেটির কাজ হয়ে যায়, বা 4 দিনে কাজ করেছিল, কাজ করার পর অপঘাতে মৃত্যু। হ্যাঁ, তারপর যে কাজের পর বলছে ওর মাসি একদিন দেখছে, মানে বসে ওর কথাই ভাবছে, কান্নাকাটি করছে ওর জন্যই, দেখছে যে ওদের বাড়িতে যে বাথরুম ছিল, বাথরুমের ওখানে দেখছে ও দাঁড়িয়ে রয়েছে, পরিষ্কার দিনের বেলা, দুপুরবেলা বসে দেখছে। তখন ওর নাম করে বলছে, চিকিরে তুই বাবা, বলে কাঁদতে কাঁদতে হাউমাউ করে ছুটে যায়। তখন ছেলেটির মা বলছে, ওই রে বোন, ও কোথায়, তুই মা কিন্তু দেখিনি, দেখা দিত শুধু মাসিকে। এরকম ভাবেই একদিন দেখে বাথরুমের কাছে, একদিন বাইরেটা হাঁটছিল, হাঁটাহাঁটি করছে বাইরেটা, তো হাঁটতে গিয়ে তখন দেখে যে পেছনে কেউ একটা নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু পেছনে যখন তাকায় তখন দেখে পেছনে কেউ তো নেই, নিঃশ্বাস নিচ্ছে কেউ নেই। তখন পেছনে যখন দেখে কেউ নেই, আবারও ঘুরে যখন আরেকবার দেখে যে কি ব্যাপার, এরকম গরম একটা নিঃশ্বাস আমার কাঁধে পড়লো, তাকায় তখন দেখছে যে দূরে, অনেকটা দূরে ও দাঁড়িয়ে রয়েছে, মুখটা বেঁকিয়ে মাসির দিকে ঠিক এরকম করে একটা মৃদু হাসি। তখন মাসি সেই জিনিসটা দেখে ভয় পায়, যতই হোক সে তো মারা গেছে, মাসি তো এটা জানে। তখন মাসি ছুটে ঘরে এসে দিদিকে বলে, দিদি আমি আজকে ওকে দেখলাম। তখন তার দিদি, মানে ছেলেটির মা, কান্নাকাটি করে আর বলে যে ও আমাকে কেন দেখা দেয় না, ও শুধু কেন তোকে দেখা দিচ্ছে, ও আমাকে তো দেখা দেয় না, মানে সব সময় দেখা দিত মাসিকে। এবার একদিন ঘটনা ঘটলো, সেটা হচ্ছে এই যে ঘটনাটা বলে তার দাদা, তার দাদার সাথে তার ভাই একটা ঘরে শুতো, দাদার একটা ঘর ছিল, তো কখনো দাদার ঘরে ভাই বা ভাইয়ের ঘরে দাদা কখনো ঢুকতো না, শুতো না। একদিন ভাইয়ের ঘরে ঢুকেছে দাদা, সন্ধ্যাবেলা ঢুকে হয়তো কিছু করছিল, মানে কিছু বই ঠই কিছু নিয়ে লিখছে খাটে বসে। তো ঠিক যেখানে ও লিখছে, ওর পাশে যে খাটের একটা কর্নার থাকে, সরু মতো জায়গা, ওই কর্নারে দেখছে খাটটা, দেখবে কাঠের খাটের মধ্যে যদি কেউ আওয়াজ করে ঠিক এরকম একটা, মানে আমরা যদি নখ দিয়ে খাটের মধ্যে আওয়াজ করি, কাঠের খাটে একটা খটখট খটখট করে শব্দ হয়, ঠিক ওরকম পেছন দিয়ে একটা শব্দ হচ্ছে। যখন শব্দটা হচ্ছে তখন না ও লিখতে লিখতে এরকম ঘুরে তাকায়, যখন ও ঘুরে তাকায় তখন দেখছে ওর ভাই মুখটা ঠিক ঘাটটা এরকম করে বেঁকানো, মুখটা মানে অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে ওরকম করছে।
আর তখনও মানে ওর চোখে মুখে কোনো হাসি নেই। ও যেরকম মাসি দেখেছে হাসি মুখ, কিন্তু দাদা যে ঘরে বসে আছে কোনো হাসি মুখ না, রীতিমতো একটা মুখের মধ্যে রাগ ক্ষোভ, ওর দিকে মাথাটা এরকম হেলিয়ে তাকিয়ে রয়েছে। ও সাথে সাথে খাট থেকে বইটা বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নেমে পড়ে। নেমে পড়ে বলছে, আরে ভাই তুই? তখন ওর ভাই বলছে, আমার ঘরে কেন এসেছিস, এক্ষুনি চলে যা। ওর সাথে সাথে ছিটকে ওই ঘর থেকে বেরিয়ে যায়, ছিটকে বেরিয়ে যায়। বেরিয়ে ও সাথে সাথে মা 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 করে চিৎকার করতে করতে মায়ের কাছে যায়। তখন তার মা বলছে যে কি হয়েছে, চিৎকার করছিস কেন, এরকম মানে সন্ধ্যাবেলা কেউ চিৎকার করে, কি হয়েছে? তখন বলছে, আমি ভাইয়ের ঘরে গেছিলাম, ভাইকে আমি দেখেছি। তখন বলছে, তুই ভাইয়ের ঘরে গেছিলিস কেন, সেটা বল, কেন গেছিলিস? বলছে, আমি ভাইয়ের ঘরে বসে একটা নোট লিখছিলাম, ভাইয়ের ঘরে বসে। আমার ঘরে মানে ওর ঘরটা সব উলাট পুলাট হয়ে রয়েছে, তাই জন্য ভাইয়ের ঘরে বসে বসে নোটটা লিখছিল, যে আবার গোছাবো, লিখে নিয়ে বন্ধুকে দিতে হবে, বন্ধুর বইটা রয়েছে দিয়ে এসে তারপর ওর ঘরটা গোছাবে। এই জন্য ও ভাইয়ের ঘরে গেছিল। আর ভাইয়ের ঘরে যেতে ও দেখে যে ওর ভাই ওকে বলছে, আমার ঘরে কেন এসেছিস, চলে যা। ও খুব ভয় পায়। তারপর এই ভাইয়ের মানে যে আমাকে ঘটনা শেয়ার করে, ওর খুব জ্বর আসে, প্রচণ্ড শরীর খারাপ হয়, প্রচণ্ড শরীর খারাপ। যাই হোক, তার মাসি নিয়ে গিয়ে তাকে ঝাড়িয়ে ঠাড়িয়ে মাদুলি টাদুলি দিয়ে সব কিছু ঠিক করে। তাদের বাড়িতে এখনো পর্যন্ত তার ভাই আছে। কারণ একদিন সন্ধ্যাবেলা মা, মাসি আর বড় ছেলে, মানে যে আমাকে বড় ভাই ঘটনা পাঠিয়েছে, বড় ভাই, তিনজনে বসেছিল। তো ভাইয়ের কথা হচ্ছে, ভাইকে তো আর ভোলা যায় না, কখনো মা ভুলতে পারে? মা হঠাৎ করে খুব কাঁদছে। তো মাসিও তো খুব ভালোবাসতো, মাসির প্রাণ ছিল, আর ও মাসিকে খুব ভালোবাসতো, ওরও মাসি প্রাণ ছিল। তো মাসি বলছে যে এটা কেন হলো, আমি ওকে জন্ম দিইনি, কিন্তু ও আমার সন্তানের মতোই ছিল, আমার তো বিয়ে হয়নি, আর আমি তো জীবনে কোনোদিন বিয়ে করব না, আমি তো প্রতিজ্ঞা করেই নিয়েছি যে আমার এই দুটো সন্তান, আমার ছোট ছেলেটা চলে গেল। যখন ওরা কান্নাকাটি করছে, নিজেরা আলোচনা করছে, তখন বড় ভাই বলে যে, ভাই রে, তুই ঘরে আছিস ভাই? দেখ, তোর জন্য মা, তোর জন্য মাসি কত কান্নাকাটি করছে, ভাই তুই আছিস? যখন বলে, তখন ওদের ঘরের পর্দাটা, তখন না পর্দাটা ঘরের নড়তে থাকে। ঘরের তো জানলা কপাট সব বন্ধ, কিন্তু পর্দাটা তো এর আগে নড়ছিল না, হঠাৎ করে পর্দাটা নড়ে। যখন পর্দাটা নড়ে, তখন মানে খুব অদ্ভুতভাবে তারা বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে ও উপস্থিত আছে। তখন মাসি বলে ওর নাম করে যে, বাবা তুই কি আমাদের মাঝে আছিস, বাবা তুই কি আমাকে দেখতে পাচ্ছিস, মাকে দেখতে পাচ্ছিস, বাবা আমরা কান্নাকাটি করছি, তুই ভালো আছিস বাবা, যেখানে আছিস বল না। যখন কান্নায় তারা ভেঙে পড়ে, যখন তারা বলে, তখন ভাই, বড় ভাই, তখন বলে যে, ভাই রে, আমি তোকে খুব মিস করি জানিস, তুই যখন ছিলিস তুই কত দুষ্টুমি করতিস আমার সাথে, আজ দেখ তুই আর নেই, এখন আমার সাথে কেউ দুষ্টুমি করে না, আমার আর একা একা ভালো লাগে না। তখন মনে হতো তোর থেকে যদি ছেড়ে আমি বাইরে থাকতে পারি তাহলে আমি ভালো থাকবো। আমার ঘরে আসলে তোকে দেখলে খুব রাগ হতো, কারণ তুই তখন আমাকে খুব জ্বালাতন করতিস, আর আজ আমার ঘরে থাকতে ইচ্ছা করে না, সেটা শুধু তোর জন্য, তুই নেই বলে, তুই আমায় জ্বালাস না বলে। ভাই তুই কি এখানে আছিস ভাই? যদি থাকিস কোনোভাবে একটু বোঝা না ভাই, তাহলে দেখবি মা মাসি বুঝতে পারবে। তখন এই কথাটা যখন বলে, তখন ওদের সামনে না একটা ড্রয়িং খাতা পড়েছিল খাটের ওপরেই। ওই ড্রয়িং খাতাটা হঠাৎ করে যেন কেউ হাত দিয়ে টেনে নিচে ফেলে দিল। যখন নিচে ফেলে দিল, যখন এই দৃশ্যটা ওরা যখন দেখলো অদ্ভুতভাবে, তখন ওরা বুঝতে পারলো যে সত্যি 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 ওর ভাইয়ের আত্মা ওই ঘরে আছে। তখন বড় ভাই বলল, ভাই তুই এখন মৃত্যুর পর তুই ভালো আছিস ভাই?
বল না ভাই, তুই তো আমার কথায় উত্তর দিচ্ছিস, বল না ভাই, ভাই তুই কি ভালো আছিস বল। তখন কিন্তু ভাই কোনো রকম সাড়া দেয়নি, কোনো রকম না, কারণ ভাই মৃত্যুর পর ও কিন্তু ভালো নেই, ও আর সাড়া দেয়নি। তখন মা আর মাসি আবারও কান্নায় ভেঙে পড়ে, কারণ যেহেতুনিক ওরা তো জানতো যে ও মৃত্যুর পর ভালো থাকবে কি করে। একটা 17 বছরের ছেলে, সে খেলতে গিয়ে জলে ডুবে মারা গেল, সে কখনো তার মাসি, তার মা, তার বাবা, তার দাদা সবাইকে ছেড়ে ভালো থাকতে পারে? সে ভালো থাকবে কি করে? তার মা বলে, আমাকে বড় ভাই বলে যে আমার মা প্রায় সময় ও কোল্ড ড্রিঙ্কস আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসতো। সেই কোল্ড ড্রিঙ্কস আর ওরকম বিরিয়ানি ওই পুকুরের ঘাটে ওকে দিয়ে আসতো, গিয়ে প্রায় দিয়ে আসতো। তারপরে চিলি চিকেন খেতে ভালোবাসতো, ছেলেটির মা রান্না করে পুকুর ঘাটে দিয়ে আসতো। তারপর ওদের বাড়িতে এরকম একে একে সবাই দেখতে শুরু করে, ওর মা এতদিন দেখেনি। পরে একদিন ওর মাকে, যখন রান্নাঘরে ওর মা রান্না করছে, তখন ওর মাকে মানে পেছন দিয়ে বলছে যে মা, মা আমি ভালো নেই মা। তখন ওর মা হট করে না, গলাটা শুনেই বলছে বাবু, মানে ওর নাম করে, বাবু তুই তুই কোথায় বাবু? কিন্তু ঘরে দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কিন্তু ঘর থেকেই বলেছে কথাটা, কিন্তু ঘরে নেই, হয়তো আছে সেটা মা দেখতে পাচ্ছে না। যাই হোক, তারপর ওরা এক তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিককে সব কিছু বলতে তান্ত্রিক বলল, এই খাবার দেওয়াটা তোমাদের আগে বন্ধ করতে হবে। পুকুর ঘাটে গিয়ে খাবার দেওয়াটা এটা কোনোভাবেই ভালো তোমাদের কিন্তু ডিসিশন না। একটা ছেলে জলে ডুবে মারা গেছে, সেই ছেলেটাকে তোমরা খাবার দিচ্ছ, সেই ছেলেটাকে মানে তোমরা যে একটা শান্তির পথে এগোতে দেবে না, তোমরা খাবার দিচ্ছ। মানে কি হয়, একটা আত্মা যখন অপঘাতে মৃত্যু, ওর জলে ডুবে মৃত্যু, ও যখন মারা গেছে, হতে তো পারে একটা পোর্টাল থাকে যেখান থেকে অনেক সময় আমরা এরকম অনেক ক্লায়েন্ট আমি দেখেছি আমার কাছে এসছে, যে ওইখান থেকে ভালোও যায় খারাপও জিনিস যায়। সে খারাপ জিনিস যাওয়ার পথে সেই মেয়েটি ওই রাস্তায় চলে আসে, তখন তার মধ্যে সেই যে ওখান থেকে যাচ্ছিল বাধা পায়, মেয়েটাকে ধরে রাগে, তুই আমার রাস্তায় কেন এসছিস, ঠিক আছে। তো এরকম অনেক কিছু থাকে, আমরা অনেক বিষয় অবগত যে আমরা জানি না, তো সেই জিনিসগুলো না জেনে কাজ করা তো উচিত না। আমাদের ইচ্ছা হলো আমরা গেলাম, খাবার দিলাম, এটা করলাম সেটা করলাম, এটা উচিত না। যাই হোক, তো বলাতে খাবার দেওয়া বন্ধ করতে হবে, কারণ ওর এখন আত্মার শান্তির কামনা করতে হবে, যাতে ওর আত্মাটা মুক্তি পায়, ওর আত্মাটা যেন একটা ভালো নির্দিষ্ট জায়গায় যেন যেতে পারে। তারপর ওদের বাড়িতে কিছু একটা রিচুয়াল বলেছিল, সেগুলো করে। তারপর আস্তে 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 স্বাভাবিক হয়, কিন্তু স্বাভাবিক হলেও আমাকে যে ছেলেটির বড় ভাই ঘটনাটা পাঠায়, বলে যে এখনও দিদি ভাই, আমার ভাই কিন্তু আমাদের বাড়িতে আছে, আমার ভাই কিন্তু যায়নি, কারণ আমার ভাইয়ের অস্তিত্ব আমরা বাড়িতে বুঝতে পারি যে ভাই আছে। অনেক সময় আমরা ভাইয়ের মতো একটা স্যাডও দেখি কখনো কখনো, কিন্তু ভাই না আর কাউকে দেখা দেয় না, হয়তো ওর সেই পাওয়ারটা কমে গেছে, দেখা দেয় না কাজ করার ফলে, কিন্তু আছে। তাই না জেনে কোনো জায়গায় গেলাম, গিয়ে খাবার দিচ্ছি, ও এটা খেতে ভালোবাসে, মানে কি তুমি আত্মাটাকে তুমি স্মরণ করছো, যত কান্নাকাটি করছো, যত আত্মাটাকে তুমি ও এটা ভালোবাসে, ওর এই জিনিসটা ছিল, এই জিনিসগুলো করলে সে আত্মা কখনো মুক্তি তো পাবেই না। মুক্তির উপায় থাকলেও সে টানে টানে আবার ঘুরে আসবে, সে মুক্তি পাবে কোথায়? সে তো মানে না যেতে পারছে, না তোমাদের কাছে আসতে পারছে, মৃত্যুর পর ও একটা জায়গায় আটকে গেছে, একটা জায়গায় আটকে আছে। দর্শক বন্ধুরা, আজকে পুরো ঘটনার মধ্যে তোমরা কোকিলের শব্দই শুনবে। আমি দিনের বেলা তোমাদের ঘটনাটা রেকর্ড করছি, কেন আমি সন্ধেবেলা করতে পারি না, সন্ধেবেলা শরীরটা আমার খুব ডাউন হয়ে যায়,
সেই কারণে এখন করছি সমানে কন্টিনিউ। আমি দেখছি এই কোকিলটা ডেকেই যাচ্ছে। তোমরা এই কোকিলের ডাকের সাথে সাথেই আজকে ঘটনাটা সম্পূর্ণ করছি, শোনো, আশা করি ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের ঘটনা। আমি সবাইকে একটাই কথা বলবো, মানুষ না জেনে অনেক কিছু করে, না জেনে। যেরকম এই ছেলেটির মা, যখন আমি জিজ্ঞেস করি, বলে ওর ভাইয়ের যাবতীয় জিনিস, মানে স্কুলের জামা, যেদিন ও সেদিন ও যে স্কুলে জামা পরে যাবে রেডি করেছিল, স্কুলে জামা থেকে, ব্যাগ থেকে, ওর যে ব্যাগ ছিল সব থেকে প্রিয় ব্যাগ, ওর যে মানে খেলতে যেত জার্সি, মানে ওর যে প্রিয় প্রিয় জিনিসগুলো সেগুলো সব ওর ঘরে রেখে দিয়েছে। আমি একটাই কথা বলেছি, সেগুলো জলে দিয়ে দিতে, গঙ্গায় নিয়ে গিয়ে ওগুলো দিয়ে দিতে। কারণ যে নেই, তার প্রিয় জিনিসগুলো রাখলে সে তার টানে আসবে, হয়তো তার জন্যই সে আসবে, সেগুলোকে দিয়ে দিতে হবে, সেগুলোকে জলে দিয়ে দিতে হবে, জলে দিয়ে দিলে শান্তি হবে। তো চলো, এর আগেও আমি তোমাদের সাথে এরকম শেয়ার করেছি ঘটনা, এর আগেও আমি এই কথাগুলো বলেছি, আবারও বললাম। এখন আমরা কমেন্ট করব। প্রথম কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, তারপর চৈতালি চক্রবর্তী, ঝুমা চ্যাটার্জি, পিয়ালি, হোয়াইট কিং বোন, শম্পা মিনি কিচেন, আয়ান হালদার, প্রদীপ দাস, রূপা দে, রেখা অধিকারী দিদি ভাই, তারপর আশার কিচেন, সোহিনী, আমার ছোট্ট বোন সোহিনী রয়, শুভঙ্কর ঘোড়ই, দীপক হালদার, শম্পা মিত্র, শ্রাবণী, শ্রাবন্তী হাজরা, তারপর কমেন্ট করেছো মহুয়া দত্ত, ঝুমা চ্যাটার্জি, কিষাণু মান্না, ডালি দেবনাথ দিদিভাই, রাজীব জাসওয়াল, বাংলাদেশ থেকে মিম, পিন্টু ঘোষ, সুদীপ রয়, দাস পরিবার থেকে সোমা, ফুলেশ্বরী চক্রবর্তী, সুজাতা দাস, পিঙ্কি দাস, প্যান্থার গেমিং ওয়াইটি, বনানী কর্মকার দিদিভাই, তারপরে সুমনা ভট্টাচার্যা। তো সবার কমেন্ট আমি একে একে পড়ে নিলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ঘটনাটা, সাথে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা নতুন দর্শক বন্ধু, যারা জানো না, নতুন আমার চ্যানেল ভিজিট করেছো, তোমরা যদি না জেনে থাকতে তো আজকে জেনে গেলে। হ্যাঁ, মৃত মানুষের কোনো জিনিস যেটা খুব প্রিয় থাকে সেগুলো কখনোই রাখতে নেই। তো এখনের মতো আসবো, সবাই খুব ভালো থেকো। জয় বড় মায়ের জয়, বড় মায়ের আশীর্বাদ সবার সাথে থাকুক। এখনের মতো শুভরাত্রি।